পরিপাটিভাবে গুছিয়ে রাখতে জানলে কিন্তু সব কিছু সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে ওই প্রায় দুপুর 12টার মতন। আসলে অনেক দিন ধরেই আমি পাপোশটা বানাচ্ছি, তবে সময়ের জন্য বা বলতে পারো আলসেমির জন্য পাপোশটা এখনও কমপ্লিট করা হয়নি। আজকেও কমপ্লিট করা হবে না। তো বিকেলবেলা আবার ভিডিওটা শুরু করলাম। আসলে দুপুরবেলা না ভিডিওটা করছিলাম, তারপর আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল, তো কন্টিনিউ করতে পারিনি। আবার শুরু করলাম এই বিকেলের দিকে। আমার ঘরের জানলাগুলো লোহার, কিন্তু একটু জোরে হাতে লাগলে যে ভীষণ ব্যথা লাগে, আর আজকে হয়েছে সেটা। জানালাটা বারবার বন্ধ করতে যাচ্ছি, কিন্তু বন্ধ হচ্ছিল না, আর হাতে এসে জোরে লেগে গেল। ওই যে বলে মেয়েদের কষ্ট পেতে নেই, নাহলে সেটা হয়ে যাবে পুরোপুরি নাটক। সন্ধ্যাবেলা কিন্তু এই ফুলটা দেখা যায়। আমাদের সবারই কিন্তু এই ফুলটার নাম জানা আছে, যদি তোমরা জানো অবশ্যই বলো। আমাদের বাড়ির চারপাশ দিয়ে বলতে পারো দুদিক দিয়ে কিন্তু হাইড্রেন রয়েছে। সেদিক দিয়েই সব এই যে হাঁসগুলো ঘোরাঘুরি করে, আর বিকেল হলেই বাড়ির দিকে চলে যায়, তাও আবার আমাদের বাড়ির উপর দিয়ে। এই যে বিকেল হয়ে গেছে, আমি বাড়ির দরজাটা একটু খোলা রেখেছিলাম যে যাবে দেখে, না হলে আবার আওয়াজ করতে থাকবে, তো ওরা আবার চলে গেল বাড়িতে। এখন কিন্তু বিকেলের দিকে কাজটা আমার অনেকটাই কম আছে, তা ভাবলাম বসে না থেকে টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিই। আসলে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই আসার সাথে সাথেই কিন্তু জল খাবে, সেই জন্য আমি বিকেলবেলায় জলের বোতলে জলগুলো ভরে ড্রেসিং টেবিলের ওপর রেখে দিই, যাতে আসার সাথে সাথেই হাতের সামনে জল পেয়ে যায়, কোনো অসুবিধে না হয়। আর প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু আমি ঘর আর উঠান দুটোই ঝাড়ু দিই, কারণ একটু পরে তো সন্ধ্যা দিতে হবে। আর আমি শুনেছি সন্ধ্যাবাতি দেওয়ার আগে বাড়িঘর কিন্তু একদম পরিষ্কার রাখা উচিত, তাহলে তো বাড়িতে মা লক্ষ্মী আসবে। কারণ বাড়ির যদি ময়লা থাকে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকে, গোছানো না থাকে, তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মীর বসবাস থাকে না। যতটা পরিষ্কার পরিপাটিভাবে থাকা যায় সেখানেই কিন্তু ভালো লাগে। আর সত্যি দেখবে বাড়িঘর পরিষ্কার থাকলে না মনটা না একাই ভালো হয়ে যায়। এদিকে ঘর ঝাড়ু দিয়ে আমি কিন্তু এদিকে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। সিঁড়িটা তো পুরোটা ঝাড়ু দিতে হয় না, যেহেতু শ্বশুরমশাই যেই জিনিসগুলো বিক্রি করেন সেগুলো এনে রেখে দেয়। সিঁড়ির মধ্যেই রাখেন, তো রাখার তো যেমন একটা জায়গা নেই। আর দেখো এখানে রয়েছে কাঁচা কলা, তারপর লেবু, প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিস আনে। কালকে এগুলো বিক্রি করবে, সেই জন্য এগুলোই এনেছে। তো সেগুলো তোমাদের দেখানোর পরে আমি কিন্তু এখন রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিব। প্রায় কিন্তু সন্ধে হয়েই আসলো। এখন টুকিটাকি কাজ বলতেই অনেক কিছুই আছে। সবার প্রথম আমার কাজ হলো রাত্রে যে ভাত বানাবো না, সেই চালটা ভিজিয়ে রাখা। কারণ দেখো ভাত বানাতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। গ্যাসের দাম কত? 1020 টাকা করে। সেই হিসেবে কিন্তু বেশি গ্যাস খরচা করতে আমার ভালো লাগে না। আগের থেকেই এখন চালটাকে ভালো মতো ধুয়ে তারপর 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা বলতে ওই সন্ধ্যা আরতি দিতে দিতে যতটা সময় লাগে ততক্ষণ, তারপর রান্নাটা বসাবো। এখন তো কয়েকদিন ধরেই আমি বাড়ির জল দিয়ে রান্নাবাড়ি করছি, না হলে কিন্তু ওই শীতলা মন্দিরের সামনে যে কুয়োটা আছে সেখান থেকেই জল এনে রান্নাবাড়ি করতাম। তবে বৃষ্টি তো এখন নেই, মানে বন্যা আর হচ্ছে না, সেই জন্যই বাড়ির জলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের বাড়ির জল জানো তো বেশি ঠান্ডা। আসলে আমাদের এই কুয়োতে না 30টা রিং আছে। উপরে দেখে মনে হয় 3টা 4টার মতন, কিন্তু নিচে অনেক গভীর, এতটা গভীর যে বাঁশ তো যেনই, একটা গোটা বাঁশ ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, এতটা গভীর আছে এই কুয়োটা। তা যাই হোক, ছাড়ো। এরপর কিন্তু আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আমার প্রত্যেক দিন অভ্যাস, একবার সকালে স্নান করি আর একবার সন্ধেবাতি দেওয়ার আগে, বা কখনো বলতে পারো দুপুরবেলাও করে থাকি। তো এইদিকে আমি স্নান সেরে সোজা চলে এলাম ঠাকুরের এখানে। প্রথমে সব কিছু সাজিয়ে গুছিয়ে আর ঠাকুরের সামনে যে ফুলগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম। এরপরেই কিন্তু সন্ধেবাতি দিব। চলো, যতক্ষণে আমি সন্ধেবাতি দিচ্ছি, তোমরা যে আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে না, সেই কমেন্টগুলো একটা একটা করে পড়ে নিই। আজকের ভিডিওটা যেতে না অনেকটাই দেরি হয়ে যাবে। আসলে এই ভিডিওটা কিন্তু কালকে বিকেলবেলা আমি যে কাজকর্মগুলো করেছিলাম সেটাই ভিডিও করেছি। রাত্রেবেলাতে প্রচণ্ড গরম, ফ্যানটা বন্ধ করে যে ভয়েস ওভার দিব তোমাদের দাদাভাইয়ের অসুবিধা হয়ে যাবে। আসলে সারাদিনে কাজকর্ম করে আসার পর না এরকম অনেকক্ষণ পর্যন্ত ফ্যান ছাড়া থাকতে সত্যিই কষ্ট হয়। তার জন্য আমি আর জবরদস্তি করিনি যে থাক সকালে ঘুম থেকে উঠে ভয়েস দিব।
তবে কি একটা সমস্যা, যেদিন ভেবেছি সকালে উঠে ভয়েস ওভার দিব, ঘুম থেকে উঠেছি 7টার দিকে। 8টার মধ্যে আমাকে এত রান্না কমপ্লিট করতে হবে, আর আমি উঠেছি 7টায়। তাহলে কি করে হয় বলে তো? ঘুম থেকে উঠে ফটাফট করে স্নান সেরে রান্নাটা করেছি। রান্না করতে করতেই দেখি 8:30টার বেশি বাজে। টুকিটাকি বাসন ছিল, সেগুলো না ধুলেও হয় না, কারণ কাজে গিয়েছে, আর কাজে যাওয়ার পরে কিন্তু ঘরে বাসন রাখতে নেই। আমি শুনেছি এতে নাকি অমঙ্গল হয়। সব বাসনগুলো ধুয়ে তারপর আমি বসলাম ভয়েস ওভার দিতে। আজকের কথাগুলো অনেকটাই জোরে জোরে হয়ে যাচ্ছে, আসলে হাতে একদম সময় নেই। এখন বাজে 9:12। জানি না ভিডিওটা কখন আপলোড করতে পারবো। তো চলো, এদিকে সন্ধ্যেবাতি দেওয়ার পর আমি কিন্তু চলে আসছি বাইরে। আমাদের বাইরের লাইটটা বেশি একটা জ্বালাই না, আসলে লাইটটার পাওয়ার তো অনেক বেশি। আলোটা না জ্বালালে কেমন একটা বেশি গরম গরম মনে হয়, এই জন্য লাইটটা বন্ধই থাকে। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও গান, ভালো লাগলো গো। আর হ্যাঁ গো, একদমই সময় পাওয়া যায় না, আসলে সকালে এত তাড়াহুড়ো থাকে, সকাল রাত সব সময় যেন আমার প্রচুর তাড়াহুড়ো থাকে গো। তারপর কাজল বলেছ খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, ধন্যবাদ গো। নাফিসা বলেছ তোমার ভিডিও দেখলে আমার মন ভালো হয়ে যায়, ধন্যবাদ গো নাফিসা। মিনু দিদিভাই বলেছ দিদিভাই একা একা সব কাজকর্ম এত সুন্দরভাবে করেন, আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ গো মিনু দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছ কেমন আছো দিয়া। আচ্ছা দিদিভাই, তুমি আমাকে দিয়া কেন বলছো, বুনু বলতে পারো না গো। খুব ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ গো। আর কতদিন পর কমেন্ট করলে গো, অনেক দিন হলো তোমার কমেন্টই পাই না। পূজা লাইক দিদিভাই বলেছ আমাদের এখানেও বৃষ্টিতে বাজে অবস্থা, ভীষণ গুছিয়ে তুমি ভিডিও করো, আমাকে শাড়ি পরেই সব করতে হয়, খুব ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ গো। আমি না শাড়ি পরে একদম কাজ করতে পারি না, কোনো অকেশন ছাড়া আমি তো কখনোই শাড়ি পরি না। এইদিকে কিন্তু তোমাদের সবগুলো কমেন্ট আমার পড়া হয়ে গেছে। তা চলো রাতে রান্নাটা বসিয়ে দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে গোপাল সোনাকে শয়নও দিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু রান্নাঘরে এলাম। আসলে রান্না করতেও কিন্তু অনেকটাই টাইম লাগে, আর তাছাড়া 8টা 8:30টার মধ্যে আমাকে রাতের রান্না কমপ্লিট করতে হবে। আর জানোই তো সন্ধে হয় 6টা 6:30, তারপর হাতে আমার 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় থাকে, তার মধ্যেই রান্নাবাড়ি কমপ্লিট করি। কাজে থেকে আসার পরে তো সবার খিদে পেয়ে যায়, কি আর করার আছে। এদিকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটাই কিন্তু আমি বসিয়ে দিব। আর জানো তো, আমি যেই তরকারির মধ্যে জল দিই না, সেটা সসপ্যানে করে হাঁড়ির ওপর বসিয়ে দিই। জলটাও গরম হয়ে গেল, ওই গরম জল দিয়ে তো আমি রান্নাও করতে পারবো, তরকারিটাও টেস্টি হবে, আর আমার গ্যাসও অনেকটাই বেঁচে যাবে। কারণ দেখো, তরকারির মধ্যে ঠান্ডা জল দিলে সেটা গরম হতেও তো অনেকটা গ্যাসের প্রয়োজন, আর হাঁড়িতে যতক্ষণে ভাত ফুটবে জলটাও গরম হয়ে যাবে। আজকে রাত্রেবেলা রান্না করব কাঁচা কলার কোফতা। বলতে পারো রান্নাবাড়িতে আমি একদম লবরঙ্গা, রান্নাবাড়ি তো আমি একদমই পারি না, তবে আমি সবসময় চেষ্টা করি রান্নাবাড়ি করার। এই যে দেখো না, আজকে আমি যেটা রান্না করব সেটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। হ্যাঁ, তাদের ভিডিওতে রান্নায় অনেক কিছু দিয়েছে, আমি কিছুই দিব না, যে কটা জিনিস ঘরে আছে সেগুলো দিয়ে কিন্তু রান্নাবাড়ি করব। এই যে এটা কিন্তু আদা, হ্যাঁ আদাটা তো অনেক শক্ত, এই জন্য প্রথমে গেট দিয়ে ভালো মতো গ্রেটার করে নিলাম, আর পেঁয়াজটাকে গ্রেটার করে নিয়েছি। আসলে তাহলে একটা গ্রেভি গ্রেভি ভাব হবে, সেই জন্য আমি তো তেমন একটা মশলাপাতি দিব না, সেই জন্যই ভেবেছি একটু গ্রেট করে দিলে হয় কি একটু তরকারিটা ঘন হবে। এদিকে যে আদাটা গ্রেট করে নিয়েছিলাম সেটা নিলাম, আর এই যে জিরেগুলো দেখতে পারছো না, সেটা কিন্তু শুকনো খোলায় আগে থেকেই আমি ভাজা করে রেখেছি, যাতে বাটা করতে আমার কষ্ট না হয়। শিলটা তো অনেকটাই ছোট, বাটা করতে কিন্তু আমার অনেক খাটনি হয়। তো এদিকে কিন্তু ভাত হয়ে যাচ্ছে, আলু আর কাঁচা কলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। আমি কিন্তু সব মশলা বাটা করলেও লঙ্কাটা বাটা করি না, আসলে লঙ্কা বাটা করতে গেলে আমার হাত তো একদম জ্বলে, সেই জন্য প্রথমে ভেবেছিলাম 2-1টা শুকনো লঙ্কা যদি বাটা করে দিই তাহলে তরকারির কালারটা ভালো আসবে, কিন্তু তরকারির কালারটা বেশি ভালো আসার থেকে আমার হাতটা বেশি জরুরি, কারণ আমার হাত জ্বললে কিন্তু পরে বাসন মাজতে বা যে কোনো কাজ করতে আমারই কষ্ট হবে। তার মধ্যে যে গরম, এই গরমে কিন্তু হাত জ্বলে সত্যিই ভীষণ কষ্ট হয়। এদিকে কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব, ততক্ষণে কিন্তু প্রেশারটাও খুলে গিয়েছিল। আমি যে কাঁচাগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলো না ডাঁটিটা ছিঁড়ে দিয়ে নিই। আসলে ডাঁটিটা যদি ফাটিয়ে দেওয়া যায় না বা মাঝখান থেকে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি হয়, কলার ভেতরে জল ঢুকে যায় আর সেটা না একদম নেতিয়ে যায়। আর এরকম গোটা গোটা দিলে কি হয়, ভেতরে জল ঢুকে না, একটু টাইট টাইট থাকে। কাঁচা কলার কোফতা বানাতে গেলে কিন্তু বেসন দিয়েই বানাতে হয়, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো হয়।
তবে আমার কাছে একদম বেসন নেই, তো ভাবলাম রেশনের আটা তো আছে, সেটা দিয়ে না হয় আমি কোনোভাবে বানিয়ে নিব। আমি কিন্তু একটা আলু দিয়েছিলাম যাতে একটু মাখা মাখা হয়। তো লবণ, হলুদ আর যার টুকিটাকি মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি চামচ দিয়ে কিন্তু সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। তারপর কিন্তু বেশ খানিকটা আটা দিব, যাতে একদম দলা দলা একটা ভাব চলে আসে সেই জন্য। আচ্ছা, তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। আমি তো রান্নাবাড়িতে একদম লবডাঙ্গা, প্রথমেই বললাম। টুকিটাকি রান্নার চেষ্টা করি। আমি কিন্তু সব কিছুকে একদম বলের আকার দিয়ে নিচ্ছি। অন্য সময় আমি বড়া বানালে কিন্তু সেটা চ্যাপ্টা করে বানাই, আর তবে কোফতা বানাতে গেলে আমি দেখেছি হাতের সাহায্যে এরকম গোল গোল করেই বানাই। অনেকে দেখেছি মাছের শেপ দেয়, নিরামিষ মাছ, কিন্তু আমি যেহেতু আটা দিয়েছি সেটা কোনোভাবেই শক্ত হবে না। আর রাত্রেবেলা কিন্তু এখন সবাই কাজে থেকে চলে আসছে, ভিডিওটা যে কন্টিনিউ করব সেটা আর কোনোভাবেই হচ্ছিল না। আমি খালি একটা তরকারি বানিয়েছিলাম যে সেটা নয়, আমি কিন্তু তার সাথে কাঁচা কলা ভাজাও করেছিলাম। একদিকে তো ভাজা হচ্ছে, আর বড়াগুলোও কিন্তু আমি ভাজা করে নিয়েছি। কেউ কি দেখে বলতে পারবে আমি এটা বেসন দিয়ে বানাইনি, আটা দিয়ে বানিয়েছি? দেখে একদম পারফেক্ট মনে হচ্ছে না? আমি কিন্তু তরকারিটাকে পাতলা রেখেছি। আসলে বড়াগুলো দেওয়ার পর কিন্তু বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে, তখন তরকারিটা কিন্তু আঠা আঠা হয়ে যাবে। আর আমরা তো 5 জন মানুষ, খেতে গেলে কিন্তু একটু তরকারি প্রয়োজন হয়। এদিকে সবার জন্য এখন ভাত বাড়বো, সবার খিদে পেয়ে গেছে। সবার থালা বেড়ে সবার ঘরে ঘরে দিয়ে আসবো। আমার শাশুড়িমার ঘরে কিন্তু ডাইনিং টেবিল আছে, তো ওনারা তো ওখানেই বসে খাবেন। আর আমি নিজের ঘরেই খাই সব সময়, কারণ আমি তো ফোন দেখেই খাই, এই জন্য আমার নিজের ঘরে খেতেই, খাওয়া দাওয়া করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবার জন্য ভাত বেড়ে নিব, তারপর সবার ঘরে ঘরেও দিয়ে আসবো। ভাত বাড়ার সময় না আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো। আগে কিন্তু আমার মা আমাকে এভাবে ভাত বেড়ে দিত, আর আমি অপেক্ষা করতাম কখন ভাত নিয়ে আসবে। আমি এখন সবার জন্য ভাত বেড়ে দিই, তবে আমি কারোর জন্য অপেক্ষা করি না। মানে কেউ যে আমাকে ভাত বেড়ে দিবে এই অপেক্ষায় আমি থাকি না, কারণ এই অপেক্ষা করাটা একদম বেকার। এটা বাপের বাড়িতে গেলে হয়, তবে এখানে কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, চলো, এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তরকারি সব কমপ্লিট, সবার ঘরে ঘরে দিয়ে আসবো। আর তোমাদের দাদা ভাই না এখন বাড়িতে নেই, গিয়েছে একটু বাইরে। আমি খেতে বসে পড়েছি, কারণ আমার খিদে পেয়েছিল। কারোর জন্য অপেক্ষা করে আমার মনে হয় না কোনো লাভ আছে। নিজের খিদে পেয়েছে, নিজে খেয়ে নাও, ব্যাস, ঝামেলা খতম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা।